ডাক্তার নেই, রুগী আসে তো নিচে শুয়ে থাকে, বেড নেই, শেয়াল কুকুর বেয়াল যথারীতি সেইভাবে ঘুরছে, কোনো অ্যাচিভমেন্ট নেই চাকদা হসপিটালে। বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। মুখ্যমন্ত্রী কখনো কখনো এই ইঙ্গিত দিয়েছেন যে কুকুরের মতন ডিয়ের জন্য ঘেউ ঘেউ করবেন। মুখ্যমন্ত্রী সবসময় বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকেন, পাগলের প্রলাপ বকে। এই সরকার আর চাই না। এত অপরাধ করেছে, এখানে গুণে শেষ করা যাবে না। কেন বছর 20-25 বছর ধরে মৃত ভোটাররা থেকে যাবে অনন্তকাল ধরে? এটা ভোট অ্যান্ড অ্যাকাউন্টের ওপর দাঁড়িয়ে 4 মাসের বাজেট হয়েছে, যেটা নিয়ম। কিন্তু বাজেট যখন আমাদের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্লেস করলেন, সেই বাজেটে আমরা দেখলাম যে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। এই বাজেটে কোনো প্রভাব পড়বে না জনমানসে। তার কারণ এই বাজেটের কোনো দিশা নেই, এই বাজেটের কোনো ভবিষ্যৎ নেই। এই বাজেট হয়েছে প্রতিশ্রুতির বাজেট আর হাততালির বাজেট। এই বাজেট হয়েছে দিশাহীন বাজেট। এই বাজেট হয়েছে মিথ্যের বাজেট, যেখানে দাঁড়িয়ে বাজেটের একটা ভিশন থাকতে হয়, সেই ভিশন এখানে নেই। এক গুচ্ছ প্রকল্প তিনি ঘোষণা করেছেন, এই ভাতা দেওয়া হবে, ওই ভাতা দেওয়া হবে, এই ভাতা দেওয়া হবে। একমাত্র দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হবে। বাকি যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, যেমন ধরুন এই যে বেকার যুবকদের 21 থেকে 40 বছর পর্যন্ত যে ভাতার কথা বলা হয়েছে, 1500 টাকা মাসে, মাধ্যমিক পাস, এটা বলেছেন আগস্ট মাস থেকে দেওয়া হবে। তো আগস্ট মাসে উনি দেবেন কি করে? উনি সরকারে আসবেন, তারপরে তো উনি দেবেন। এটা কি ঘোষণা করতে পারে? ফলে এটা একটা প্রতিশ্রুতি, বেকার যুবকদের একটা প্রতিশ্রুতি। এর আগেও যুবশ্রী প্রকল্প ঘোষণা করেছিলেন, নেতাজি ইন্ডোর থেকে বড় করে ফলাও করেছিলেন। এমপ্লয়মেন্ট ব্যাংক করবেন, 17 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, একজনেরও চাকরি দিতে পারেননি, কিন্তু বাজেটে ঘোষণা হয়েছিল। ফলে এরকম গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন, ফুলঝুরি প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির মধ্যেই থাকবে, মানুষের উপকারে লাগবে না। যেটুকু যৎসামান্য দিয়েছে, যেমন আমি বলতে পারি আশা কর্মীরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তাদের সমকাজে সমবেতন দাও। সিভিক পুলিশ তারা বলছে সমকাজে সমবেতন দাও। সেখানে দাঁড়িয়ে তাদের দয়ার দান দেওয়া হয়েছে, 1000 টাকা 500 টাকা করে বাড়ানো হয়েছে। তাদের দাবি 15,000 টাকা মাসে আশা কর্মীদের। এটা কি ইঙ্গিত করছে? এটা ইঙ্গিত করছে যে এটা হচ্ছে ভাতার বাজেট, এটা হচ্ছে ভোটের বাজেট, আর কিচ্ছু নয়। এটা পরিষ্কার। ফলে এই বাজেট মানুষের কোনো কাজে লাগবে না, অর্থনৈতিক নির্ভরতা আসবে না, ফলে বিপর্যয় হবে। তার কারণ এখানে 8 লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে। এই ঋণের কথা উল্লেখ নেই, ঋণ কিভাবে শোধ হবে সে কথা উল্লেখ নেই। এই যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা দিয়ে দাবি করছে, সরকার কর্মচারী বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী কখনো কখনো এই ইঙ্গিত দিয়েছেন যে কুকুরের মতন ডিয়ের জন্য ঘেউ ঘেউ করবেন না। এগুলো একটা কথা? সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে ডিএটা হচ্ছে কর্মচারীদের একটা রাইট, একটা অধিকার। বাজার মূল্য বাড়ার সাথে সাথে তাদের ডিএ দিতে হবে, কেন্দ্রীয় হারে সেটা দিতে হবে। দীর্ঘদিন যারা দেয়নি, 40% বাকি ছিল। শেষ পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট পরশুদিন রায় দিয়ে দিয়েছে তাদের 25% ডিএ যেটা ডিউ আছে সেটা দিতে হবে, তার এরিয়ার দিতে হবে। আর বাকি যে 75% সেটাও এপ্রিল মাসের মধ্যে একটা কমিটি করে সিদ্ধান্ত করে দিতে হবে। তাহলে কি করে এরা জনগণের পক্ষে, কর্মচারীদের পক্ষে, যারা কর্মচারীদের ওই 1000-2000 টাকা কোনোভাবে দেওয়া হচ্ছে, লোন করে দেওয়া হচ্ছে, এটা লোক দেখানো ছাড়া কিছু নয়। এতে নির্বাচনী কোনো প্রভাব পড়বে না। তার আগে মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমাদের যে 100 দিনের কাজ, এনআরইজিএ যেটাকে বলেন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট যেটা বলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছে, জল প্রকল্পের কথা বলছে, এইসব প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছে, এইসব প্রকল্পে এখনো পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে, ভারত সরকারের যতগুলো প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, সেই টাকার হিসেবটা আগে উনি দেবেন, তারপরে তো টাকা পাবেন। একটা দোকান থেকে সারা বছর আমি মাল খেয়েছি, বছর ঘুরে যাওয়ার পর হালখাতার সময় পুরো টাকা বুঝিয়ে দিলে তো পরের বছর থেকে আমায় বাকি দেবে।
তাহলে উনাকে মালগাড়ি ভরে ভরে টাকা পাঠাবেন, আর উনি ইউসি দেবেন না, টাকার হিসেব দেবেন না, উনাকে কি করে টাকা দেবেন? বারবার তো প্রধানমন্ত্রী বলছে আপনি টাকার হিসেব দিন। এই টাকা নয়ছয় হচ্ছে, চুরি হচ্ছে, টাকা আত্মসাৎ হচ্ছে, কোটি কোটি টাকা। ফলে সেই জন্য টাকা কোথাও কখনো কখনো কয়েকটা প্রকল্পে বন্ধ করা হয়েছে। উনি হিসেবটা দিক, মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ভারতবর্ষের সম্প্রতি যে বাজেট প্লেস হয়েছে, সেই বাজেটের সাথে একটা রাজ্যের বাজেটের কোনোদিন কম্পেয়ার চলে না। এতগুলো রাজ্যের ওপর দাঁড়িয়ে ভারত সরকারকে বাজেট করতে হয়, তা পশ্চিমবঙ্গের জন্য শুধু ভারত সরকার বাজেট করে না। ফলে এখানে রাজ্যের বাজেট প্লেস হবে, রাজ্যের বিষয়ে কথা হবে। উনি বারবার ওরা অন্য রাজ্যের সাথেও কম্পেয়ার করতে পারে, সেটা না করে মোদী সরকারের সাথে তারা কম্পেয়ার করছে। ফলে মোদী এই বাজেটের মধ্যে দিয়ে চেয়েছে ভবিষ্যতে আমাদের দিশা দেখাতে চেয়েছেন, আমাদের ভারতবর্ষের অর্থনীতির ভিত্তি আরও সুদৃঢ় হোক। তিনি সেটা চেয়েছেন, তিনি চমক দিতে চাননি। তিনি প্রতিশ্রুতি হাততালির বাজেট করেননি। এরা তো প্রতিশ্রুতি হাততালির বাজেট করেছে। আশা কর্মীদের ন্যাশনাল বেনিফিট স্কিম যেগুলো আছে, এনএফবিএস প্রকল্পে, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট যে সমস্ত স্কিমগুলো আছে, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবল পেনশন, এইসব পেনশনে তো ভারত সরকারের শেয়ার আছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। আর রাজ্যের টাকা তো রাজ্যকে দিতে হবে। উনি যা খুশি প্রকল্প ঘোষণা করবেন, সব টাকা তো ভারত সরকার দিতে পারে না। তাহলে রাজ্যের নিজস্ব যে বাজেট, নিজস্ব যে মূলধন, সেই মূলধন থেকে তাহলে তিনি কি করবেন? সব যদি কেন্দ্রকে দিতে হয়। উনি তো বলেছিলেন আমি কেন্দ্রের টাকা নেব না, ভ্যাকসিনের টাকা নেব না, 100 দিনের কাজের টাকা নেব না, এটা নেব না, ওটা নেব না। আবার এখন কেন বাজেটের মধ্যে দাঁড়িয়ে তাদেরকে বলতে হচ্ছে আমাদের টাকা দিচ্ছে না? টাকার জন্য চিঠি করতে হচ্ছে, টাকার জন্য মন্ত্রীদের এখান থেকে দিল্লিতে পাঠাতে হচ্ছে। ভারতবর্ষের যে সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম মেনে ভারত সরকার যেমন প্রতিটা রাজ্যকে টাকা দেয়, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে নরেন্দ্র মোদী সরকার সব রাজ্যকেই সমানভাবে বন্টন করে তাদের দাবি অনুযায়ী। কিন্তু এই সরকার কখনো হিসেব দিতে চায় না। মুখ্যমন্ত্রী সবসময় বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকেন, পাগলের প্রলাপ বকে। ভারতবর্ষে শুধু একটা পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে না, আরও 12টা-13টা রাজ্যে এসআইআর চলছে। একটা অভিযোগ কোথা থেকে নেই, দিল্লি নির্বাচন কমিশনে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, সুপ্রিম কোর্টে কেউ যাননি, একমাত্র পশ্চিমবাংলা থেকে যাচ্ছে। তার কারণ এই এসআইআর এর মধ্যে দিয়ে যে ডাবল এন্ট্রি ভোটার, ডেড ভোটার, তারপর ট্রান্সফার ভোটার, এগুলো বাদ যাবে, আখেরে মুখ্যমন্ত্রীর ক্ষতি হবে। সেই জন্য উনি ভয় পেয়ে আজকে এখানে সুপ্রিম কোর্ট ছুটছেন, নির্বাচন কমিশনে যাচ্ছেন, সব জায়গায় ধাক্কা খাচ্ছেন, চর খাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, চলে আসছেন, এসআইআর মেনে নিচ্ছেন। এটা সাময়িক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একটা সময় উনি এই এসআইআর এর পক্ষে তিনি লড়াই করেছিলেন, তখন বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল, আমরা আগেও বলেছি। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই এসআইআর এর পক্ষে তিনি সওয়াল করেছিলেন, স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, ভোটার লিস্ট ছিঁড়ে মেরেছিলেন, বলেছিলেন যে সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এদেরকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, ভোটার লিস্টের নাম বাদ দিতে হবে। দেখুন, প্রত্যেকটা নির্বাচনকেই আমরা গুরুত্ব দিয়ে লড়াই করি। গত নির্বাচনেও গুরুত্ব দিয়ে লড়াই করেছি, এই নির্বাচনেও গুরুত্ব দিয়ে আমরা লড়াই করছি। আমরা আত্মবিশ্বাসী, গত বছর চাকদা যে ভোটে জিতেছিলাম তার ডাবলেরও বেশি ভোটে আমরা এবার জিতব। তার কারণ তৃণমূল সরকার এই সময়কালের মধ্যে শুধু চাকদা কেন্দ্রে নয়, গোটা রাজ্যে যে জনবিরোধী কাজ, যে অনৈতিক কাজ, যে অরাজক কাজকর্ম করেছে, তাতে মানুষ ওদের পক্ষে আর নেই। রাস্তাঘাটে, চায়ের দোকানে, স্কুল কলেজে, সর্বত্র, ট্রেনে বাসে এক কথা, এই সরকার আর চাই না। এত অপরাধ করেছে, এখানে গুণে শেষ করা যাবে না। আর চাকদার প্রশ্নে গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্ট হওয়া দরকার ছিল, সেই ডেভেলপমেন্ট ওরা ওখানে করতে পারেনি। এবং ডেভেলপমেন্ট করতে পারেনি বলেই রাজ্যের সরকার রাজ্যের পৌরসভাকে ভেঙে দিয়েছে 1 মাস আগে। কি না, তারা কোনো উন্নয়ন করতে পারেনি। এটা এক্সাম্পলের দৃষ্টান্ত হবে নির্বাচনের ক্ষেত্রে। ফলে ওরা কোনো কাজ করেনি। রাস্তাঘাট, তারপরে আমাদের পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, পৌরসভায় কোনো ভ্যাট নেই, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, কোনো উন্নয়নই হয়নি। আমি গিয়েছি, প্রান্তে প্রান্তে গিয়েছি, বুথে বুথে গিয়েছি, মানুষ এক দাবি করছে, ছোট রাস্তা, বড় রাস্তা দাবি করছে। বলে আমরা বলতে পারি আমাদের বিজেপি সরকার এখানে এলে, ডাবল ইঞ্জিন সরকার এলে, চাকদায় আমরা এসে ওরা যে কাজ করেনি সেই কাজ আমরা 1 বছরের মধ্যে করে দেখাবো, এটা দায়িত্ব নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি 2011 সালের আগে নির্বাচনী যে ম্যানিফেস্টো বের করেছিলেন, যে ইস্তাহার বের করেছিলেন,
এবং তিনি প্রেস বাইট দিয়ে বলেছিলেন যে আমি ক্ষমতা এলে প্রথম এখানে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করব বা পুনঃপ্রতিষ্ঠা করব, আর রাজ্যের সমস্ত হাসপাতালগুলি চেহারা বদলাবো, জেলায় জেলায় আমি সুপারফাস্ট হসপিটাল করব, ব্লকে ব্লকে যে সমস্ত স্টেট জেনারেল হসপিটালগুলো আছে সেগুলো আমূল পরিবর্তন করব। কিন্তু আপনি চাকদায় যান, আপনি গিয়ে দেখবেন যে স্টেট জেনারেল হসপিটাল বামফ্রন্টের সময় ছিল বা তার আগে থেকে ছিল, সেই স্টেট জেনারেল হসপিটাল তার নিজস্ব ভঙ্গিতে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার নেই, রুগী আসে তো নিচে শুয়ে থাকে, বেড নেই, শেয়াল কুকুর বেয়াল যথারীতি সেইভাবে ঘুরছে, কোনো অ্যাচিভমেন্ট নেই চাকদা হসপিটালে। ফলে মানুষ ওখানে ভয়ঙ্করভাবে ভুগছে। সবচাইতে ইতিবাচক দিক হচ্ছে যে আমাদের কল্যাণী সাব ডিভিশনের মধ্যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট, যেটা এইমস বলছে, সেটা হওয়ার কারণে আমাদের ওই এলাকার লোকরা স্বাস্থ্য পরিষেবাটা ভালো পাচ্ছে। প্রতিদিন 6 থেকে 7 হাজার লোক লাইন দিয়ে ওখানে তাদের ট্রিটমেন্ট করছে এবং বেটার ট্রিটমেন্ট পাচ্ছে। এটা একটা পজিটিভ দিক এবং এটা কেন্দ্রীয় সরকার করেছে, নরেন্দ্র মোদী এটা করেছেন। ফার্স্ট ফেজে 10,000 কোটি টাকা দিয়েছেন, সেকেন্ড ফেজে আরও টাকা দিচ্ছেন। তো ফলে রাজ্যে বেহাল অবস্থা, স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল অবস্থা। তিনি তখন যা বলেছেন আজকে তার বিরোধিতা করছেন। এই যে স্ববিরোধিতা রাজনৈতিক চরিত্র ওনার, যখন যেমন তখন তেমন, এইটা বাংলার কার্যত ক্ষতি করবে। আজকে এসআইআরটার মধ্যে দিয়ে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভোট হবে, ভোটারদের নাম থাকবে, সেখানে কেন বছর 20-25 বছর ধরে মৃত ভোটাররা থেকে যাবে অনন্তকাল ধরে? এটা কি উনি চান না? এগুলোকে রিভিউ করা দরকার না? এ তো ভারত সরকারের নিয়ম অনুযায়ী, এ তো কংগ্রেস পিরিয়ডে চালু হয়েছিল এবং সংবিধান মেনেই হয়েছিল। তো তিনি সংবিধানের ঊর্ধ্বে গিয়ে এসআইআর করতে দেব না, এটা কখনো হতে পারে? তাহলে উনি তো এই স্বচ্ছ ভোটার লিস্টের বিরোধী।